কলার বাগানে একটা কলার কাঁদি পাকা শুরু করে দিয়েছে অলরেডি ২-৩টা মনে হয় বাদুড় খেয়ে ফেলেছে। তো কলার কাঁদিটাকে এখন কাটতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ৪ জন মানুষ মিলে এসেছে একটা কলার গাছ কাটার জন্য। তো কলার গাছটা আসলে এমন একটা জায়গায় যেখানে ঢুকে গাছটা কাটার মতন অবস্থায় নেই। তো দেখুন ওয়াহিদা একটু ছোট ছিল, ও সাহস করে ঢুকে গেছে, আমি আবার সাহসই পাচ্ছি না ওই জায়গায় নামতে। গাছটা আসলে এমন বেকাবুর একটা জায়গায় আছে, কোনোভাবে ওই জায়গায় ঢোকা যাচ্ছে না। তো কিছুক্ষণ ওয়াহিদা কাটলো, আমি আবার দেখুন কাটছি, আসলে বেশেবের মধ্যেই পড়ে গেছে। একজন একজন করি সবে ২ সেট মারো গিয়া। ও মোটামুটি যুগের গাছ পালাই দিছে। একজন একজন করে সবাই কলার গাছটাকে কাটলাম। দেখুন ফাইনালি কলার কাঁদি নিয়ে গাছটা পড়ে গেছে। এখন এখান থেকে কাঁদিটা কেটে তোলার পালা। ওয়াহিদা বলছে এখন নাকি আর কাউকে লাগবে না, সে একাই কলার কাঁদিটা কেটে বাড়িতে নিয়ে আসবে। জীবন শেষ হয়ে যায় কলার ছড়ি এখন টানিয়া ২টা বেটি উঠাইতে পারত না, তারা বলে জীবন শেষ হয়ে তিনজনে টেনে টুনে কলার ছড়াটাকে উপরে উঠেছে। ওটা কাটার পরে কাদার মধ্যে পড়ে গিয়েছিল, তাই এখন এই কলার ছড়াটাকে গোসল করাতে হবে। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তাও ২ দিনের টুকটাক কাজকর্ম মিলিয়ে। ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ আজকের ভিডিওতে আমি অনেকটা টুইস্ট শেয়ার করব। তো সেজন্য রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর সেই সাথে আরো একটা রিকোয়েস্ট, যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর এদিকে দেখুন কলার ছড়াটাকে গোসল করানো হয়ে গেছে, এখন এনে বারান্দায় রাখছে। যাও খামসুর যাও, খামসুর দৌড় দাও। কলার কাদাগুলো ছড়া থেকে আলাদা করে রাখলে তাড়াতাড়ি পেকে যায়, আর ওই ছড়াটা তো গাছেই পাকা শুরু করে দিয়েছে, তাই বেশি একটা সময় লাগবে না, ১-২ দিন বা বড় জোর ৩ দিনের ভেতর কলাগুলো পেকে যাবে। আর আমিও ভাবছি একটু অন্যভাবেই রাখি যাতে কলাগুলো খুব তাড়াতাড়ি পেকে যায়। তো ছড়াতে রাখলে হয়তো ৪-৫ দিন লেগে যাবে, আর যত তাড়াতাড়ি পাকবে ততই সুবিধা। আমার শ্বশুর শাশুড়ি মা আবার চলে যেতে চাইছেন, প্রতিদিন বলেন চলে যাবেন, তো জোর করে আর কি ওনাদেরকে রাখা হচ্ছে। আমি চাচ্ছি কলার কাঁদিটা তাড়াতাড়ি পেকে যাক ওনারা থাকা অবস্থায়। তো জন্য দেখুন আমি কলার কাদাগুলো আলাদা করে এখানে একটা বাঁশের জড়িতে রেখে উপরে বস্তা দিয়ে দিব, এতে করে খুব তাড়াতাড়ি কলাগুলো পেকে যাবে। আমার বাগানের কলার জাতটা অনেক ভালো, তো কলার মধ্যে কিন্তু বিচি নেই, অনেক কলার ভেতরে বিচি থাকে, বিচির কারণে খাওয়া যায় না, দেখা যায় দাঁতে লেগে যায়। তো কলাগুলো বড় বড় হয় আর ভেতরে কিন্তু বিচি থাকে না, এটা একটা সুবিধা। তো যাই হোক কলাগুলো কাটা হয়ে গেছে, এখন ঘরে নিয়ে বস্তা দিয়ে ডেকে কোথাও একটা রেখে দিব।
2 days later. তার 2 দিন পর দেখুন কলাগুলো পেকে গেছে। সব কটা কলা সুন্দরভাবে পেকে গেছে। এত তাড়াতাড়ি পেকে যাবে আমি ভাবিনি। তো আমি হাটের নিচে রেখে দিয়েছিলাম ঝুড়িটা, আর কলাগুলোর কথা আমি প্রায় ভুলে গিয়েছিলাম। তো আজকে সকালে হঠাৎ মনে হলো যে দেখি কলাগুলোর কি অবস্থা, 2-1টা পেকেছে কিনা। খাটের পাশের পর্দাটা সরিয়ে আমি একেবারে সারপ্রাইজড হয়ে গেছি। দেখি সমস্ত কলার জুড়িটা একেবারে লাল হয়ে গেছে। তো আমি এখন কলাগুলো বের করছি, কাটা কলাগুলো রেখে বাকিগুলো আমি আবারও গুছিয়ে রাখতেছি। সারপ্রাইজের উপর সারপ্রাইজ, দেখুন আজকে হঠাৎ করে আবার মাও চলে এসেছেন। তো যাই হোক, কলাও পেকেছে, মাও এসেছেন, আজকে একটু পিঠা করব। বাইরের দিকে চলে এলাম এখন অন্য একটা কাজে। এখানে কয়েকটা টব খালি হয়েছে, ফুল গাছ ছিল, ফুল গাছগুলো শুকিয়ে গেছে, তাই ওগুলো উঠিয়ে ফেলে দিয়েছিলাম। এখন ওই খালি টবগুলোতে আমি কিছু মরিচের বীজ আর বেগুনের বীজ লাগাবো বলতে আর কি, চারা করার জন্য। তো শীতকাল তো চলেই আসছে, আর আমি চাচ্ছি বাসায় আমার নিজের হাতে চারা করিয়ে গাছ লাগানোর জন্য। বাজার থেকে বেগুনের চারা কিনে আনলে দেখা যায় ওটা ভালো হয় না। তো আমার কাছে কিছু 12 মাসি বেগুনের বীজ আছে, তো ওগুলোই আর কি আমি এই বছর লাগাবো। তাই আগে থেকেই ভাবলাম চারাগুলো করিয়ে রাখি। তো টবের মধ্যে 2টা টবে আমি এখন বেগুনের বীজ লাগাবো, আর একটা টবে মরিচের বীজ লাগাবো। গত বছর যে সবজিগুলো ভালো হয়েছিল এই বছর বেছে বেছে আমি সেই সবজিগুলোই লাগাবো। তো দেখুন এখানে বেগুনের বীজ নিয়েছি, তো এখানে একটু পাতলা করে আর কি বীজগুলো ফেলে দিচ্ছি, পাতলা করে না সরি একটু ঘন করে দিচ্ছি। পরে যখন আবার দেখা যাবে যে চারাগুলো ভালো হবে সেগুলো রাখবো, আর যেগুলো একটু হ্যাংলা হয়ে যাবে সেগুলো উঠিয়ে ফেলে দিব। তো ওয়াহিদাও আমাকে মাটিগুলো কুড়ার জন্য হেল্প করছে, আর আমি ওইদিকে বীজটা লাগিয়ে দিচ্ছি। কিছু আপুরা আমার কমেন্টে বলেন যে আপু তুমি অসুস্থ, এসব বাদ দাও। তো আপনাদেরকে আমি একটা জিনিস বুঝিয়ে বলি, আমি কিন্তু ওই জিনিসগুলো শখের বসে করি। আসলে মন ভালো থাকলে দেখা যায় শরীরও অনেকটা ভালো থাকে, আর এই জিনিসগুলো করলে আমার মন ফ্রেশ থাকে। আর বসে বসে করি, ওয়াহিদা, জুবাইর, তারপরে শিফা ওরা আমাকে হেল্প করে, সুতরাং আমার তেমন কোনো সমস্যা হয় না। আর এগুলো না করে যদি ঘরে বসে থাকি তাহলে আমার আরো বেশি প্রবলেম হয়। তো এখানে দেখুন আরিয়ানের ম্যাডাম এসে গেছেন আরিয়ানকে আর কি প্রাইভেট পড়ানোর জন্য, আর আমারও কাজ শেষ। এখন টপগুলো আমার নতুন রান্না করে রেখে দিব। গরমের মধ্যে মা এসেছেন, আর গতকালকের ভিডিও ফুটেজ ওগুলো, গতকালকে খুব বেশি গরম ছিল দিনের বেলা। তো ওয়াহিদা আর শিফাকে পাঠিয়েছিলাম লেবু পাড়ার জন্য, সাথে মোবাইল দিয়ে বলেছিলাম যে লেবুগুলো একজন পারবে আর একজন একটু ভিডিও করে আমাকে এনে দিবে। ওরা 2জন লেবু পাড়তে গিয়ে ভিডিও করে নামে কি করছে দেখুন, ওদের ভিডিও করার অবস্থা দেখুন। ওখানে গিয়ে 2টা লেবুর মধ্যে কম্পেয়ার করতেছে। আমার গাছে লেবুগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছিল। আমি আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন সবাইকে আমি দিয়েছি। যে আসেন এমনিতে অনেকে চেয়ে নেয়, আর যারা চায় না তাদেরকে আমি এমনি এমনি দিই। তো এখনো কিন্তু গাছে অনেকটা লেবু রয়েছে, ওগুলো আমাদের জন্য রেখে দিয়েছি। আর গতদিন একজন দেখে বলতেছেন যে এই লেবুগুলো বাজারে নিলে হালি 100 টাকার উপরে বিক্রি হবে, যারা লেবু, ওটার বাজারে অনেক ডিমান্ড, বিক্রি করো না কেন। গাছের ফল আসলে ওটা আমার মনে হয় আল্লাহর নিয়ামত। আমার বাড়িতে যদি কোনো ফল হয় তাহলে সবাইকে নিয়ে শেয়ার করে খাবো, এটাই ভালো লাগে। তো ওই জন্য বিক্রি করা হয় না। আর 2-4টা লেবু গাছ থেকে পেড়ে বাজারে বিক্রি করেই বা কি হবে, কেমন বড়লোক হয়ে যাব। তো সেজন্য আমি বিক্রি না করে সবাইকে ভাগ করে দেই। আর আমার গাছের লেবুগুলো কিন্তু সবাই অনেক পছন্দ করে। তো দেখুন ওরা গিয়ে কত বড় বড় সাইজের কয়েকটা লেবু পেড়ে এনেছে। তো
এতগুলো জারা লেবু, শেষের দিকে একটু ছোট ছোট লেবুগুলো রয়েছে। এখনকার লেবুগুলো তেমন একটা বড় না, আগেরগুলো আরো বেশি ছিল। আর এই যে দেখুন এই লেবুগুলো এত বড় বড় সাইজের হয়। তো আমি এখন একটা লেবু দিয়ে শরবত করব। তো যাই হোক, আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আসলে একটা লাইক থেকে আমি কোনো টাকা পাই না, তবে যে ভিডিওতে যত বেশি লাইকের সংখ্যা পড়বে ওই ভিডিওর র্যাঙ্কটা ইউটিউব অনেক বেশি বাড়িয়ে দেয়, আরো নতুন অনেক দর্শকের কাছে ভিডিওটা অটোমেটিক পৌঁছে যায়। সেই জন্য রিকোয়েস্ট করব প্লিজ আপনারা মনে করে ভিডিওতে একটা লাইক দিবেন। আসলে কয়েকদিন থেকে আমার চ্যানেলের যে অবস্থা হয়েছে কি বলবো আপনাদেরকে, মানে একেবারে 12টা বেজে গেছে। অসুস্থতার কারণে, দৌড়াদৌড়ির কারণে রেগুলার ভিডিও দিতে পারছি না, একদিন দিলে 2 দিন নেই, এজন্য চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে গেছে। তো মাঝে মাঝে খুব বেশি মন খারাপ হয়। তো যাই হোক, পেছনে ফিরে তাকলে আমার চলবে না, আমাকে সামনে এগোতে হবে। তো সেজন্য রিকোয়েস্ট করব প্লিজ আপনারা একটু হেল্প করবেন, আমার ভিডিওগুলোতে মনে করে একটা লাইক দিবেন আর কমেন্টস করেও জানাতে পারেন। তো দেখুন এখানে আমার শরবত রেডি। তো এখন মা আমার শ্বশুর শাশুড়ি মা, তো ওনাদেরকে কিন্তু আমি শ্বশুর শাশুড়ি মা ডাকি না, আম্মা আর আব্বা বলি। তো ভিডিওতে বলি, আপনারা হয়তো চিনতে পারবেন না বা বুঝতে পারবেন না, ওর জন্য আমার মাকে মা আর বাবা বলি। দেখুন গরমে সবাই অতিষ্ঠ হয়ে গেছে, কি করবে এমন একটা অবস্থা। তো শরবতটা কিন্তু খুব মজা করে খাচ্ছিলেন, আর আমিও দেখুন গরমে গেমে একেবারে 12টা বেজে গেছে, একটানেই শরবতটা মেরে দিলাম। আর এই যে দেখুন আরো 2জন, আমার ছোট বিড়ালের বাচ্চাটা আমার বড় বিড়ালটাকে একেবারে শান্তি দেয় না, ওই জন্য ও বাড়িতে এসে থাকতে চায় না। দেখুন যেখানেই যাবে, যেখানেই শুয়ে থাকবে, যেখানে ঘুমাবে সেখানে গিয়ে ও ডিস্টার্ব করে। তো ও ফ্লোরে শুয়েছিল, সেখান থেকে বাগিয়ে দেখুন টেবিলের উপর পর্যন্ত আনলো, এখানে এসে ওর সাথে দুষ্টামি করতেছে, সব সময় ওর সাথে লেগে থাকে। তো বাইরের দিকে বের হলাম, গরমের অবস্থা দেখুন, রোদটা দেখলে আপনারা গরমের অবস্থাটা বুঝতে পারবেন কত কড়া আজকে রোদটা ছিল। আর 2টা কবুতর এসে আমার উঠানে খাওয়া দাওয়া করে, আর আমার কুকুরটা কিন্তু এত দুষ্টামি করে ওদেরকে আর উঠোনের মধ্যে নামতেই দেয় না। মোটামুটি এটা একটা ভালো কাজ করে, ওরা কিন্তু আমার মুরগগুলোকে মেরে ওদের সব খাবার খেয়ে ফেলে, তো জন্য আমার কুকুরটা সব সময় ওদেরকে তাড়ায়। তো যাই হোক, এখন রেডি হয়ে আমি এক জায়গায় বের হব। তো জুবাইর কোথায় দেখি, নানি তোমারে সালাম করছি। ওয়ালাইকুম সালাম। লাইভ চলেনি সব তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও, আমার নানি আইছে না, দেখো আরিয়ান হাসই দাঁত পড়া আরিয়ান সময় বাংলা সময়। তো মা এখনো বুঝতে পারছেন না জুবাই লাইভ করছে, মা ভাবছেন হয়তো ভিডিও কলে কারোর সাথে কথা বলছে। আমার মা একটু সহজ সরল, আসলে অতটা উনি বুঝেন না। তো পরে আমি বলার পরে উনি সরে এসেছিলেন। এখন আর আস্তে ও দেখো আইয়া চুরি করে 2টা দেখতরা লাইভ শুরু হল, আইয়া চুরি করে লাইভ দেখুন তারা। বিকালের খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমি বেরিয়ে গেছি আমার ননাসের বাসার উদ্দেশ্যে। আমার ননাসের বাসায় যাচ্ছি আজকে কিছু মুরগের বাচ্চা আনার জন্য। আমি যে নতুন করে একটা ঘর করেছি, ওটাতে আরো কিছু মুরগ পালবো। তো সেদিন বাজারে গিয়ে মুরগের বাচ্চা পাইনি, তো আমার ননাসের হাজবেন্ড মুরগের বাচ্চা এনে দেন। তো উনি আজকে 50টা মুরগের বাচ্চা এনেছেন, সেখান থেকে আমি 25টা মুরগ আনবো, আপাতত 25টাই পালবো। আর এদিকে তো বাসায় আরো 10টা আছে। তো দেখা যাক, এগুলো পালার পরে খাওয়া দাওয়া হিসাব করে যদি দেখা যায় লাভ হচ্ছে, তাহলে আমি আর একটু বেশি করে আনবো। আপাতত যেহেতু আমি শুরু করছি, একটু অল্প দিয়ে আর কি শুরু করতে চাচ্ছি। তো দেখুন কি অবস্থা, এদিকে আর গাড়ি যাবে না, ওই যে সামনে তাদের বাড়ি, এখন ওই জায়গাটা হেঁটে যেতে হবে। আর এই জায়গার মাটিটা এত কাদা মাটি, পা পিছলে আমি 2-3 বার পড়ে যাচ্ছিলাম আর কি, এরকম একটা অবস্থা। তো ওই যে দেখুন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি আর ওইদিকে আনতে চাইনি।
দেখুন কতটা কাদা, আর শুধু কাদা না, মাটিগুলো আটার মতন পিচ্ছিল। ওখান থেকে মোরগ নিয়ে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দেখুন মোরগের বাচ্চাগুলোকে গাড়ির সিটের উপর বসিয়েছি, আর কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা খুলে দেখছি যে বাচ্চাগুলো বেঁচে আছে নাকি মরে যাচ্ছে। ছোট বাচ্চা তো না, সব ঠিকঠাক আছে। তো দেখুন বাড়িতে নিয়ে এলাম, তো বাচ্চাগুলো এখন আপনাদেরকে খুলে দেখাবো। এখানে 40টা বাচ্চা আছে, তো আমার ননাস 10টা রেখে দিয়েছেন, 50টা ছিল। তো এই 40টার মধ্যে থেকে আমি 20টা রাখবো, আর আমার ছোট যা 20টা নিবে। তো ছোট যাও আসবে একটু পরে বাচ্চাগুলো নেওয়ার জন্য। তো ও আর কি আমার দেখা দেখি এখন কয়লার মোরগ পালবে। দেখুন কত কিউট কিউট বাচ্চাগুলো, এই যে দেখুন এত সুন্দর লাগতেছে, মানে সবগুলো একসাথে হাতে নিয়ে আদর করতে ইচ্ছা করছে। আমি চাইছিলাম ব্রয়লার মোরগ পালার জন্য, তো ব্রয়লার মোরগ আসলে এই মুহূর্তে রাখার মতন আমার কোনো ঘর নেই। বর্তমানে আমি যে ঘরটা তৈরি করেছি ওই ঘরটা অতটা শক্ত না যে রাতের বেলা আমি ওখানে মোরগ রাখতে পারবো, কারণ আমি যেভাবে করতে চাইছিলাম ঘরটা যে করেছে সে আসলে ওইভাবে করেনি। তো ওখানে রাতের বেলা মোরগ এমনিতে খোলামেলা রাখা যাবে না, তো ওই জন্যই আর কি এখন মানে ওই সিদ্ধান্তটা চেঞ্জ করলাম। ভাবলাম যে আবারও ওই মোরগটাই পালি, আরো একবার দেখা যাক। তো এখানে দেখুন রাতের বেলা আমার যা এসেছিল ওর ছেলেকে নিয়ে, তো এখন মোরগ নিয়ে ওরা চলে যাচ্ছে। মোরগগুলো গাড়িতে এই যে দেখুন উঠিয়ে দিয়েছি। তো আমি অন্য একটা কার্টনে 20টা মোরগ প্যাক করে দিলাম, আর সাথে মোরগের আরো কিছু খাবার দাবার। তো ওদেরকে বিদায় দিতে দিতে দেখা গেছে রাত 8:30 বেজে গেছে। তো তারপরে দেখুন আমি এসে 9টার দিকে পিঠাগুলো করার জন্য বসেছি। চালটা আমি দিনের বেলায় ভিজিয়ে রেখেছিলাম, আর ভাবছিলাম ননাসের বাসা থেকে ফিরে এসে পিঠাগুলো করে নিব, তো আসলে করা যায়নি। তাই খাওয়া দাওয়ার পরে আর কি রান্না বান্না শেষ করে আমি 9টার দিকে বসেছি পিঠাগুলো করার জন্য। সামান্য কিছু পিঠা করব, মেরা পিঠা, যেটাকে অনেকে সই পিঠাও বলেন। তো আমার শ্বশুর শাশুড়ি পুরনো যুগের মানুষ, আর ওই পিঠাটা আসলে আমাদের সিলেটি মানুষ যারা আমাদের অঞ্চলে আর কি একটা ঐতিহ্যবাহী পিঠা হিসাবে পরিচিত। মেরা পিঠা খুব জনপ্রিয়। তো ছোটবেলা কিন্তু আমাদের বাসায় খুব বেশি করা হতো। আমার তেমন একটা পছন্দ নাই, পার্সোনালি আমি পছন্দ তেমন একটা করি না, যে এমন একটা স্বাদ এরকম না, তবে এটা খুব জনপ্রিয়। তো আমার শ্বশুর শাশুড়ি খুব পছন্দ করেন, আর সেদিন কিছু পিঠা পাঠিয়েছিলেন আমার পাশের বাড়ি থেকে। তো কলা শেষ হয়ে গিয়েছিল, আমার শাশুড়ি মা বলছিলেন যে কলা হলে পিঠাগুলো খেতে ভালো লাগতো। তো ওই দিন থেকে আমি মনে মনে ঠিক করেছি পিঠা করে কলা দিয়ে এনে খাওয়াবো। তো আজকে যেহেতু বাড়িতে কলা পেকে গেছে, তাই ভাবলাম সামান্য কিছু পিঠা করি, ওনারা খেয়ে যেতে পারবেন, 2-1 দিনের ভেতর হয়তো ওনারা চলে যাবেন। তো দেখুন এই পিঠাগুলোই করেছি, সামান্য কিছু পিঠা। তো আমাদের ঘরে আরিয়ানের বাবার খেলে গ্যাস হয়ে যায়, উনিও খান না, আরিয়ানও পছন্দ করে না। তো আমি মোটামুটি 1টা বা 2টা খাই, এর থেকে বেশি না, তাই সামান্য পরিমাণেই করেছি। আর বেশি করলে দেখা যায় আমার সারা রাত চলে যাবে, তো ওর জন্য আর কি সময় বাঁচানোর জন্য একটু কম করেই করলাম। অলরেডি রাত 10টা বেজে গেছে। তো আমার পিঠাগুলো হয়ে গেছে, আমি এখন হাঁড়িতে দিয়ে পিঠাগুলো বাপে বসিয়ে দিব। আর আরেকটা কথা, সেদিনের আমি আমার বায়োপসি রিপোর্টে কি এসেছিল আপনাদেরকে বলেছিলাম। তো ডাক্তার বলেছিলেন আবারও আরিয়ানের বাবা গিয়ে যোগাযোগ করতে। তো বায়োপসি রিপোর্টে আমার এই রোগটাই এসেছে যে আমার ব্রেস্টে সামান্য একটা আর কি টিউবারকুলোসিসের সমস্যা দেখা দিয়েছে, বেশি না, সামান্য, ওই হতে যাচ্ছে আর কি এরকম। তো ডাক্তার আরিয়ানের বাবাকে যেতে বলেছিলেন, উনি কিছু ঔষধ প্রেসক্রাইব করবেন যেটা নিয়ে আসার জন্য। তো আরিয়ানের বাবা
ওষুধগুলো আর কি এমনিতে উনি লিখে দিতে বলছেন, আর উনি বলছেন যে গুয়াহাটি থেকে ওষুধগুলো উনি কুরিয়ারের মাধ্যমে আর কি আনিয়ে নেবেন অ্যাপোলো থেকে। তো ওটাই হয়েছে আর কি এখন সমাধান। তো যাই হোক, আমি অনেকটা রিলিফ পেয়েছি। আমি কিন্তু অনেক টেনশনে ছিলাম। সব সময় আমি আল্লাহকে বলতাম যে আল্লাহ, আমাকে তুমি আর যেই রোগ দেও না কেন, আমি কষ্ট করে হলেও বেঁচে থাকবো, কিন্তু ওই যে ক্যান্সার নামক মরণ ব্যাধিটা আমার তুমি দিও না। তো যাই হোক, আল্লাহ আবারও আমাকে বাঁচিয়ে দিলেন। তো সবাই দোয়া করবেন। আজকের মতোই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।